ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো মাধ্যমগুলোতে আপনি কি দেখবেন তা ঠিক করে দেয় নির্দিষ্ট অ্যালগরিদম। আপনি কোথায় থামছেন বা লাইক দিচ্ছেন তার উপর ভিত্তি করেই তৈরি হয় আপনার স্ক্রিনের বিজ্ঞাপন, কন্টেন্ট এবং এন্ডলেস স্ক্রলিংয়ের আসক্তি। এমন কোনো সোশ্যাল মিডিয়া কি হতে পারে যেখানে ব্যবহারকারী নিজেই ঠিক করবেন তিনি কি দেখবেন বা নিজের অনলাইন জগৎটি আসলে দেখতে কেমন হবে? 2003 সালে মাইস্পেস ঠিক এই স্বাধীনতাই দিয়েছিল। This social networking platform swiftly gained prominence, captivating millions of users globally. ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সের অধীনে মাইস্পেসের যাত্রা শুরু হয় টম অ্যান্ডারসন ও এভার হুইটকম্বের হাত ধরে। তখনকার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। বর্তমান ফেসবুকের মতো সবার প্রোফাইল এখানে দেখতে একরকম ছিল না। HTML এবং CSS ব্যবহার করে প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড, রং বা ছবি একেবারে নিজের মতো করে সাজানো যেত। জুড়ে দেয়া যেত পছন্দের গানও। অ্যালগরিদমের কোনো হস্তক্ষেপ ছাড়াই এতে ফ্রেন্ড লিস্ট ও টপ ফ্রেন্ডস বেছে নেওয়ার সুযোগ ছিল। কে কার সেরা 8 বন্ধুর তালিকায় আছেন তা সে সময় তরুণদের সামাজিক সম্পর্কের বড় মাপকাঠি হয়ে দাঁড়িয়েছিল। শুধু যোগাযোগই নয়, প্ল্যাটফর্মটি মিউজিক ইন্ডাস্ট্রিতেও বিস্ময়ের নতুন দরজা খুলে দিয়েছিল। নতুন ব্যান্ড ও শিল্পীরা রেকর্ড কোম্পানির ওপর নির্ভর না করে মাইস্পেসের মাধ্যমে সরাসরি শ্রোতাদের কাছে পৌঁছানোর সুযোগ পেতেন। টেইলর সুইফট, কেটি পেরি, অ্যাডল কিংবা মাই কেমিক্যাল রোমান্সের মতো শিল্পীদের উপস্থিতি মাইস্পেসকে সঙ্গীতের জগতে আরও আলোচিত করে তোলে। যোগাযোগ মাধ্যমটির সহ-প্রতিষ্ঠাতা ক্রিস ডিউলফ জানিয়েছেন, টেইলর সুইফট ও কেটি পেরির মতো শিল্পীদের কেরিয়ারের শুরুটা হয়েছিল এই প্ল্যাটফর্ম দিয়েই। মাইস্পেসের এমন দ্রুত উত্থান বড় মিডিয়া কোম্পানিগুলোর নজর কাড়ে। 2005 সালের জুলাইয়ে মিডিয়া মুঘল রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশন প্রায় $580 মিলিয়ন মাইস্পেসের মূল কোম্পানি ইন্টারমিক্স মিডিয়া কিনে নেয়। চুক্তির সময় প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 1,60,00,000। মিডিয়ায় প্রচারণার পর এর ব্যবহারকারীর সংখ্যা রকেট গতিতে বাড়তে থাকে। বিশাল এই তরুণ ইউজার বেসকে কাজে লাগিয়ে অনলাইন বিজ্ঞাপনের বাজারে শক্ত অবস্থান তৈরি করতে চেয়েছিল নিউজ কর্পোরেশন। অন্যান্য মিডিয়া ব্যবসার সঙ্গেও মাইস্পেসের বিপুল ট্রাফিককে যুক্ত করার পরিকল্পনা ছিল তাদের। শুরুর দিকে এই কৌশল বেশ কাজেও দেয়। 2006 সালের আগস্টের মধ্যেই প্ল্যাটফর্মটিতে প্রোফাইলের সংখ্যা 10 কোটি ছাড়িয়ে যায়, আর সে বছর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটে পরিণত হয়। এমনকি এক পর্যায়ে ভিজিটরের দিক থেকে তারা গুগলকেও ছাড়িয়ে যায়। কিন্তু 2007 পরবর্তী সময়ে অতিরিক্ত বিজ্ঞাপন, দুর্বল ব্যবস্থাপনা, সাইটের জটিলতা আর প্রাইভেসি নিয়ে নানা সমস্যায় ধীরে ধীরে মাইস্পেস জনপ্রিয়তা হারাতে শুরু করে। প্ল্যাটফর্মটি মূলত ডেস্কটপ আর ধীরগতির ইন্টারনেটের উপর নির্ভরশীল ছিল। ফলে ভারী গ্রাফিক্স, কাস্টম ব্যাকগ্রাউন্ড আর ভিডিওর কারণে ওয়েব পেজটি লোড হতে অনেক সময় লাগত। প্রোফাইল সাজানোর স্বাধীনতা থাকলেও এই অতিরিক্ত কাস্টমাইজেশন সাইটটিকে ব্যবহারকারীদের কাছে ধীর ও জটিল করে তোলে। একই সময়ে সহজ নকশা ও মোবাইলে সহজে ব্যবহার উপযোগী হওয়ায় ফেসবুক দ্রুত এগিয়ে যেতে থাকে। 2008 সালের দিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় মাইস্পেসকে ছাড়িয়ে যায়। এরপর একাধিকবার নকশা আর ব্যবসায়িক কৌশল বদলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তারা আর হারানো জনপ্রিয়তা ফিরে পায়নি। অতিরিক্ত বাণিজ্যিকীকরণ, ব্যবহারকারীর অভিজ্ঞতার অবনতি আর ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় একসময়ের এই ইন্টারনেট জায়ান্টটিকে মূলধারার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেয়। তবে মাইস্পেস এরপরেও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। সাইটটি এখনও অনলাইনে আছে, যা মূলত মিউজিক ডিসকভারি ও আর্টিস্ট ফোকাসড প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। It just might be time to publicly rank your friends on the internet again. The current owners of legacy social media platform MySpace say they're planning on reviving the site. প্রায় 2 দশক পর মাইস্পেস নতুন রূপে ফিরতে চাইছে। 2026 সালের জুলাইয়ে বর্তমান মালিক ক্রিস ভ্যান্ডারহোক ও টিম ভ্যান্ডারহোক একে নতুন করে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে ফিরিয়ে আনার ঘোষণা দেন।
তারা জানান অ্যালগোরিদম নির্ভর ফিড ও এন্ডলেস স্ক্রলিংয়ের বদলে ব্যবহারকারীর নিজস্ব পছন্দ, সৃজনশীলতা আর ব্যক্তি স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিতে চান। ব্যক্তিগত ডেটার নিয়ন্ত্রণ এবং নিজের মতো প্রোফাইল সাজানোর স্বাধীনতা নতুন প্রজন্মের কাছেও আকর্ষণীয় হতে পারে। The best thing MySpace could possibly do is maybe be some sort of pure play, very simple and light, all private messages, maybe occasional note. কবে এটি রিলঞ্চ হবে তার নির্দিষ্ট তারিখ জানা না গেলেও এই ঘোষণার পর যেভাবে সাড়া ফেলেছে তা থেকে এইটুকু অন্তত ধারণা পাওয়া যায়, অ্যালগোরিদমের বাইরে বিকল্প সোশ্যাল মিডিয়া নিয়ে মানুষের মাঝে আগ্রহ এখনও আছে। তবে শুধু নস্টালজিয়া দিয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। তাই মাইস্পেসের সামনে পরীক্ষা হবে নিজের অনলাইন জগৎ নিজে সাজানোর স্বাধীনতা আজও মানুষ সত্যিই চায় কিনা।